বলেছেন যে এই যে কলম ভেঙে দেওয়া এই দায় দায়িত্ব যে তারা কেন নিচ্ছেন তাদের ঘাড়ে, মানে এটা আমরা বুঝতে পারতেছি না। যাই হোক, আমরা আসলে সাংবাদিকদের মধ্যে এটা দেখছি যে আগে যে কোনো প্রশ্ন করার কারণে জামাত শিবির ট্যাগ পাইতে হয়েছে। আমি আমার কথাই কইতে পারি যে আওয়ামী লীগ সরকার, আমি যে জামাত শিবিরের লোক এবং জনাব তারেক রহমান যে আমাকে টাকা দিয়ে ডয়েচে ভেলেতে রেখেছেন, এটি তারা বিভিন্নভাবে প্রমাণ করেছেন। এখনো প্রশ্ন করলেও এখন আওয়ামী লীগের বা ফেসিবাদের ট্যাগ, দোসর, এগুলি ট্যাগ দেওয়া হয়। চাপ বোধ করেছি, আবার সেটা গ্রাহ্য করি নাই। এখনো যে করি না তা না, নানান ধরনের বহুদিন ধরে যদি একটা ভয়ের সংস্কৃতি সমাজের মধ্যে সক্রিয় থাকে, তাহলে এমনকি আপনার সাবকনসিয়াসলি আপনার সহকর্মীদের মধ্যেও থাকবে। হ্যাঁ, সেইটা কিন্তু সেটাকে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদেরকে সাহস দেওয়া, ক্যাপচারের দায়িত্ব। যেমন ধরুন, এই সাম্প্রতিক কালে কিছু আচার আচরণ আমরা লক্ষ্য করছি একটু অবাক হয়েই। যার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা, যার কতগুলি প্রকাশ্য আচরণের জন্য সমাজে কিছুটা সমালোচনার মুখোমুখি হয়েছেন, তিনি কলম ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন। কিসের বলবেন? যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে বা ফ্যাসিবাদী শক্তির পক্ষে কেউ লেখে, আবার কলম ভেঙে দিবেন। এই কথাটাও কিন্তু একটু ফ্যাসিবাদী শোনায়। দ্বিতীয়ত হচ্ছে, ফ্যাসিবাদ বলতে শুধু আওয়ামী লীগকেই বোঝায় না। ফ্যাসিবাদ একটা রাজনৈতিক ভাবাদর্শ। বাংলাদেশের বহু সংগঠনের মধ্যে, বহু প্রতিষ্ঠানের মধ্যে, বহু রাজনৈতিক সংগঠনের দলের মধ্যেও ফ্যাসিবাদী প্রবণতা আছে। অনেকগুলি জিনিস মিলালে ফ্যাসিবাদী একটা তত্ত্ব গড়ে ওঠে, ফ্রেমওয়ার্ক গড়ে ওঠে। সেই ফ্রেমওয়ার্কের মধ্যেই আমরা বসবাস করছি। তো এইরকম মধ্যে কোনটার বিরুদ্ধে বললে বা কোনটার পক্ষে বললে কার কলম ভেঙে দিবেন, এইরকম এইরকম উক্তির মধ্যে তো সত্যি কেউ যদি অভিযোগ করেন যে আমরা আবারও একটা ভয়ের সংস্কৃতির মধ্যে পড়ছি, সেটা যেমন বলা যাবে না, অসত্য বলা যাবে না। শুধু আমরা বলতে পারবো যে এই তরুণদের প্রতি মানুষের, গণতন্ত্রপরায়ণ মানুষের এক ধরনের মমত্ব আছে, তারা মমত্বটা যাতে নষ্ট না করেন। রাইট, রাইট। আসলে আমাদের সবারই মমত্ব আছে, তারা আমাদের মানে বেশিরভাগই, মানে এটা বলতে এখন জানি কেমন লাগে, তারপরেও বলি যে তারা আমাদের সন্তানদের বয়সী। মানে আমার মনে হয় না যে মেঘে মেঘে, তো এইটার জন্য আমাদের, এবং তারা অনেক বেশি আমাদের পথ দেখিয়েছেন। এবং আপনি যে বিষয়টা বলেছেন যে এই যে কলম ভেঙে দেওয়া এই দায় দায়িত্ব যে তারা কেন নিচ্ছেন তাদের ঘাড়ে, মানে এটা আমরা বুঝতে পারতেছি না। যাই হোক, করবে, আমি একটু অর্থনৈতিক প্রসঙ্গে আসি। যে সরকার অনেক ধরনের পণ্যে ভ্যাট বাড়িয়েছে, এতে নিশ্চিত মানুষের ব্যয় বৃদ্ধি পাবে, কিন্তু এই সরকার কেমন জানি, মানে এত মিল যে এই রাজনৈতিক সরকারগুলির মতোই কেমন জানি বলছে যে এতে তেমন কোনো অসুবিধা হবে না, বাজারে প্রভাব পড়বে না, অন্তর্বর্তী সরকার থেকেও রাজনৈতিক বক্তব্যের সেই স্টাইল। এবং এটা কারা বলছেন দেখেন, আমার, আপনিও নিশ্চয়ই খুব স্নেহই করেন, আমার খুবই প্রিয় আমার অগ্রজ শফিক ভাই বলছেন এতে বাজারে খুব প্রভাব পড়বে না, এবং এটা উনি সংবাদ ব্রিফিং এ সরকারের এই মানে কথা তিনি জানাচ্ছেন। আমাদের খাদ্য উপদেষ্টা আলিমা মজুমদার ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, এত আমাদের অনুষ্ঠানেও এসেছিলেন, তিনিও বলছেন যে এতে তেমন কোনো অসুবিধা হবে না। এটা কিরকম করবে আমি তো আসলে বুঝি না, আসলেই কি অসুবিধা হবে না? মানে 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 উনাদের তো একটা ঠিক মিথ্যা বলছেন এরকম মনে হয় না, মানে কি করব, মানে কি বুঝবো না, আসলে? এটা দুই ভাবে বুঝবার আছে। জি। এক নম্বর হচ্ছে, ক্ষমতা খুব খারাপ জিনিস, এটা একটা ইভিল নেসেসিটি। হুম, একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্র নিজে একটা ক্ষমতার উৎস। হুম, হ্যাঁ, ওইখানে কাছাকাছি যে যায় তাদের দৃষ্টি অস্বচ্ছ হতে থাকে। এটা ক্ষমতার একটা হুম, অন্তর্গত লক্ষণ। সে কারণে ক্ষমতাকে সবসময় জবাবদিহিতার মধ্যে রাখা এর একটা গণতান্ত্রিক কর্তব্য থাকে। দ্বিতীয়ত হচ্ছে, এই যে যেই উদাহরণটা আপনি দিলেন, এটা কি কি বিষয়ের সঙ্গে অসঙ্গতি পরায়ণ আপনাকে বলি। প্রথমত হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে এত বড় অভূতপূর্ব একটা অনিন্দ সুন্দর ছাত্র গণঅভ্যুত্থান ঘটে হুম, গেল, হুম, তার যদি স্পিরিট হয়ে থাকে সমতা ভিত্তিক বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার, তার সঙ্গে শতকরা 100 ভাগ আপনার আহ, বিপরীত একটা সিদ্ধান্ত। ভ্যাট বসানো মানেই এটা ইনডাইরেক্ট ট্যাক্স, অর্থাৎ ওই যেই ভিখিরি হুম, রোদের মধ্যে, রোদে পুড়ে হুম, হুম, বৃষ্টিতে ভিজে ভিক্ষা করে, হুম, তাকে এটা দিতে হবে। হুম, আমরা বুঝি যে সরকার একটা অর্থ সংকটের মধ্যে পড়েছেন, হুম, অর্থাৎ ব্যাংকগুলিকে খালি করে গেছে আওয়ামী লীগ সরকার। 2,00,000 কোটি টাকা পাচার পাচার করে হয়ে দিয়েছে। গেছে। হুম, এই সমস্যাগুলি আমরা বুঝি, কিন্তু সমস্যার সমাধানের পথ হিসেবে হুম, তিনি, তারা দেশের গরিব মানুষকে হুম, আপনার টার্গেট করেছেন। হুম, এইটা স্পিরিটের বিরোধী। তারা অর্থনীতিবিদ হিসেবে জানেন না এটার বিকল্প কি কি আছে।
হুম, তারা বিত্তবানদের উপর ট্যাক্স বাড়িয়ে দিন। এখানে এত বৈষম্য ইতিমধ্যেই তৈরি হয়ে আছে। হুম, হুম, তারা ট্যাক্স নেট বাড়ান, হুম, কিন্তু সেইটা না করে সোজা পথে একটা আন্দোলন স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এই মুদ্রাস্ফীতির আমলে, হুম, যেখানে মানুষের আয় বাড়ে না অথচ দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, হুম, সেখানে নতুন করের বোঝা দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে এটা একটা গণবিরোধী, হুম, জনস্বার্থ বিরোধী হুম, একটা হুম, পদক্ষেপ। দ্বিতীয়ত, সঙ্গে একটা কথা যুক্ত করতে চাই। হুম, আপনি লক্ষ্য করুন, এই ক্যাবিনেটে যারা যারা আছেন, হুম, কয়েকজন ছাড়া হুম, এই আন্দোলন সংগ্রাম, গণহত্যা চলার সময় হুম, এর কাছাকাছি দিয়েও ছিলেন না, রাইট, দূরবর্তী ছিলেন। হুম, অনেকে আছেন ওই মৃত্যু ভয়ে, যেহেতু এরকম ঘটনা ঘটেছে, হুম, যে ছাদের উপরে বারান্দায় পর্যন্ত যান নাই। হুম, ফলে তারা এই স্পিরিটটা হৃদয় এবং মগজ দিয়ে এটা উপলব্ধি করতে পারেন নাই বলে আমার মনে হচ্ছে। হুম, দ্বিতীয়ত হচ্ছে যে তাদের আরেকটা সুবিধা আছে, হুম, তাদের তো আর রাজনৈতিক দলগুলোর মতন করে সামনে সেটা যবেই হোক হুম, নির্বাচন মোকাবেলা করতে হবে না। হুম, ফলে এইখানেও তারা তো তেমন কোনো অসুবিধা দেখেন না। হুম, আমি রাইট, বলবো আমি বলবো যে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক, এবং কর আদায়ের বিত্তবানদের কাছ থেকে বৃহত্তর পরিসরে কর আদায়ের ব্যবস্থা করা হোক, ট্যাক্স নেট বৃদ্ধি করা হোক, কিন্তু এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক। আমরা একটু সাংবাদিকতার প্রশ্নে একটু আসবো, দুই দুই একটা। তা এর মধ্যে জনাব মতিউর রহমান চৌধুরী, মানবজমিনের সম্পাদক, তার উপস্থাপিত অনুষ্ঠানেও আপনি গত 2-1 সপ্তাহের মধ্যে আপনি গিয়েছেন, তার সাথে আপনি কথা বলেছেন, সেগুলো আমরা দেখেছি। কিন্তু আমরা আসলে জনাব মতিউর রহমান চৌধুরীর একটা বক্তব্য, মানে আমি যেটা দেখেছি সেটা আমি একটু কোট করতে চাই, যে তিনি বলছেন যে এই উপদেষ্টাদের মধ্যে কি সবাই ভালো মানুষ? সবাই তো নিশ্চয়ই ভালো মানুষ না, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো একটা স্টোরি আমরা পত্রপত্রিকায় দেখি না কেন, আমরা আসলে কোথায় এটার মধ্যে ভয় পাচ্ছি? এবং পাশাপাশি তিনি এইটাও বলছেন যে আগে প্রশ্ন করার কারণে মানে মানে আসলে তার কথা এটা এরকম সরাসরি কোট না, কারণ আমরা বলতেছি যে আমরা আসলে সাংবাদিকদের মধ্যে এটা দেখছি যে আগে যে কোনো প্রশ্ন করার কারণে জামাত শিবির ট্যাগ পাইতে হয়েছে। আমি আমার কথাই কইতে পারি যে আওয়ামী লীগ সরকার, আমি যে জামাত শিবিরের লোক এবং জনাব তারেক রহমান যে আমাকে টাকা দিয়ে ডয়েচে ভেলেতে রেখেছেন, এটি তারা বিভিন্নভাবে প্রমাণ করেছেন। এখনো প্রশ্ন করলো এখন আওয়ামী লীগের বা ফেসিবাদের ট্যাগ, দোসর, এগুলি ট্যাগ দেওয়া হয়। আপনি এটাকে কেমন? আমি খুবই ইন্টারেস্টিং, আপনি একটা মানে আমার স্ত্রীও বলতেছিলেন যে এটা একটা খুবই অবাক ব্যাপার, যে কবির ভাইকেও এটা বলা হইতেছে যে আপনি জামায়াতে ইসলামীর আমিরের একটা মন্তব্যের ব্যাপারে আপনি এটাকে বেয়াদবি বলেছিলেন, যে আর্মি এবং আমাদের ওরাই খালি দেশপ্রেমিক। তো এইটাকে কিভাবে দেখেন, মানে একটা ক্যান্সেল, একটা ট্যাগিং, মানে হাউ ইজ দ্যাট? এটা হচ্ছে কি, এইটা নির্ভর করে একটা সমাজ কি ধরনের সংস্কৃতির মধ্য দিয়ে যায়, বিকশিত হয় তার উপর। বাংলাদেশে কখনই একটা গণতান্ত্রিক সমাজের দিকে এগোতে পারে নাই। বাংলাদেশ একই সঙ্গে, আপনি লক্ষ্য করুন, আহ, এমনকি দক্ষিণ এশিয়ার অপরাপর রাজধানী শহরগুলির সঙ্গে যদি তুলনা করেন, বাংলাদেশের রাজধানী শহরে আপনি কি বাসের মধ্যে বই পড়তে দেখেন, ট্রেনের মধ্যে বই পড়তে দেখেন? দক্ষিণ এশিয়ার বহু জায়গায় এই চর্চাটা শুরু হয়েছে, অন্যান্য জায়গায় তো আছেই। এইখানে একটা নন রিডিং সোসাইটি, এবং নন রিডিং থাকলে নন থিঙ্কিং সোসাইটি হয়। ফলে ধরেন আপনি গত একজনকে যে একটা ট্যাগিং করে দিলেন, সমাজ যদি আপনার সম্পর্কে, আপনি যদি পাবলিক লাইফে থাকেন, যদি সজাগ থাকতো, তাহলে আপনার গত 20 বছর বা 30 বছর কি করেছেন, আপনার লেখা পড়ে, আপনার কথা শুনে বুঝতো। এইখানে সেই সংস্কৃতিটা তৈরি হয় নাই। হচ্ছে আওয়ামী লীগের সমর্থন না করলে সে বিএনপি বা জামাত, জামাতের সমর্থন না করলে সে বাকশালী। এরকম একটা রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে যখন একটা সমাজ সামনে যাবার চেষ্টা করে, তখন এগুলি হবে। সেখানে যারা সত্যিকার অর্থে সমাজের ইতিবাচক পরিবর্তনের, রাষ্ট্রের গণতন্ত্রায়নের জন্য কাজ করবে, তাদেরকে একটু বেহায়ার মতন এসব গালিগালাজ শুনেই নিজেদের কাজটা করতে হবে। তবে একটা কথা মনে রাখেন, যখনই আপনাকে কেউ গালি দিবে না, তখন আপনাকে মনে রাখতে হবে আপনি কোনো কার্যকর কোনো কাজ করছেন না। আচ্ছা করবে একটু সমাজে শত্রু মিত্র, আমি লাস্ট কথাটা বলতে জি চাই, জি সমাজের মধ্যে গণতান্ত্রিক শক্তি এবং অগণতান্ত্রিক শক্তি থাকবে। সমাজের মধ্যে শাসক, শাসিত, শোষক, নিপীড়িত মানুষ থাকবে। এবং আপনি যদি শোষণ নিপীড়নের বিরুদ্ধে, অগণতন্ত্রের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কাজ করেন নিরন্তর, আপনি অন্যদের গালি খাবেন না। এই গালিটা খাওয়া হজম করতে শিখতে হবে। জি আর যদি আপনি যদি
হজম করতে না পারেন, এই কাজ ছেড়ে দেওয়া ভালো।